নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলার। খবর দিনভরের শুরুতে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিক্ষোভের মুখে রাজ্যপাল। আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন সিবি আনন্দ বোস। আর তার আগে বিক্ষোভের মুখে রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ। বিক্ষোভের মুখে রাজ্যপাল আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন সিবি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় কনভয় আটকানোর চেষ্টা এবং সেখানে বিক্ষোভ। রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ। আর বিস্তারিত জেনে নেব কেন বিক্ষোভ। বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছে, বিশ্বজিৎ মিশ্র। সরাসরি চলে যাবো বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কেন বিক্ষোভ, ঠিক কি জানা যাচ্ছে? একেবারে জুনেলা, তোমাকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আজ রাজ্যের 13 জন উপাচার্যদের নিয়ে বৈঠক করবেন রাজ্যপাল, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আচার্য সিবি আনন্দ বোস। এদিন তিনি দার্জিলিং থেকে যখন বিশ্ববিদ্যালয়ে আসছিলেন, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদ মূলত বিক্ষোভ প্রদর্শন করে। গো ব্যাক স্লোগান, কালো টি শার্ট পরে বিক্ষোভ দেখানো হয়। মূলত তাদের দাবি যে আচার্য হিসাবে রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রীকে নিয়োগ করতে হবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে গৈরীকরণ করার চেষ্টা করছেন এই রাজ্যপাল এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি অবৈধভাবে উপাচার্যদের নিয়োগ করেছেন। এই সব দাবি নিয়ে তারা বিক্ষোভ করে। রাজ্যপালের কনভয় আটকে পড়ে। তোমাকে জানিয়ে রাখি, 10টা 5 মিনিটে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে রাজ্যপালের কনভয় এবং প্রায় 20 মিটার রাস্তা, সেই 20 মিটার রাস্তা যেতে 9 মিনিট সময় লাগে এবং তারপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যপাল। মূলত 12 জন উপাচার্য রয়েছে এবং এই বৈঠক অবৈধভাবে চলছে, তারই চিত্র আমি দেখানোর চেষ্টা করব। এখানে তৃণমূল ছাত্র পরিষদ তারা বিক্ষোভ করছেন, রাস্তায় বসে তাদের বিক্ষোভ চলছে, মাইক বাজিয়ে বিক্ষোভ চলছে। মূলত তাদের সমস্ত এই যে বৈঠক চলছে, সেই বৈঠক কিন্তু পুরোপুরি অবৈধ এবং বৈঠক পুরোভাবেই গৈরীকরণ করার চেষ্টা করা হচ্ছে। কোনোভাবেই মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এই বৈঠক হচ্ছে, রাজ্য সরকারের কথা মানছে না, সমস্ত কারণ দেখিয়ে বৈঠক। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব তৃণমূল ছাত্র পরিষদের মিঠুন বৈশ্যের কাছ থেকে। দাদা, কি কারণে আপনারা এই প্রতিবাদ করছি? আমরা জানি যে অবৈধভাবে যে নিয়োগ হয়েছে, যে নিয়োগ উনি করেছেন, উনি আচার্য, আমরা আচার্যকে সম্মান জানাই, কিন্তু উনি নির্বাচিত সরকারকে যদি উনি না মানেন, বাংলার যারা সরকারকে তৈরি করেছেন তার উপর আস্থা রাখবেন কিনা আগামী দিনে, এটা বাংলার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আগামী দিনে তার প্রতিফলন বিভিন্ন জায়গায় দেখা যাবে। এবং আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে বিসিতে নিয়ে এসে মিটিং হচ্ছে, কিন্তু 5 বছর ধরে এখানে কনভোকেশন হচ্ছে না। সাধারণ ছাত্রছাত্রীদের ডিগ্রি উনি এখানে দিতে পারছেন না। কিসের স্বার্থে তিনি এইটা করছেন যে আসতেন সাধারণ ছাত্রছাত্রীদের ডিগ্রি দিতে? তাহলে তো আমরা করতাম। আমাদের মনে হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য এর পিছনে আসে, একেবারে রাজনৈতিক উদ্দেশ্য। বিশ্বজিৎ আসবো তোমার কাছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, বিক্ষোভের মুখে রাজ্যপাল, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আজ বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে ঢোকার আগেই তার কনভয়কে ঘিরে হামলা এবং টিএমসিপি ছাত্র পরিষদের অভিযোগ অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। আপনার প্রতিক্রিয়া? 80-র দশকে যখন জীবনে প্রথম রাজনীতি করা শুরু করি, ছাত্র রাজনীতি, তখন কোনোদিন কল্পনাও করতে পারিনি একদিন সাংবিধানিক প্রধান আচার্য বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন আর সেখানে ছাত্ররা কালো পতাকা দেখে বিক্ষোভ দেখাবেন। আচার্য সাংবিধানিক প্রধান রাজ্যের। আজকে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের সামগ্রিক ব্যবস্থাকে এমন জায়গায় পৌঁছেছে যে তাদের প্রত্যেকটা পদক্ষেপই এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে, সাংবিধানিক কাঠামোর সঙ্গে, সংসদীয় গণতন্ত্রের সঙ্গে এবং সর্বোপরি শিক্ষার পরম্পরার সঙ্গে কোথাও কোনো মিল নেই। এর থেকে নক্কারজনক ঘটনার কোথাও হতে পারে না। আজকে যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বাইরে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন এবং যে সংখ্যক ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গে পড়তে আসে, তাদের কাছে কি বার্তা গেল?
সার্বিকভাবে পশ্চিমবঙ্গের এই অরাজক অবস্থা, পশ্চিমবঙ্গের এই প্রাতিষ্ঠানিক লুট, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং বিধ্বংসী আধিপত্যবাদ, কদর্যভাবে সাংবিধানিক প্রধানকে এই আক্রমণ, এটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোন বার্তা নিয়ে যাচ্ছে? এই কারণেই পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ নেই, এই কারণেই পশ্চিমবঙ্গের শিক্ষারাজকে এই অবস্থা তৈরি করেছেন। আজকে দিনের পর দিন যে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ মুখ্যমন্ত্রীকে ওই পদে বসাতে চাইছেন, তারা তো সমস্তই ওই পদে বহাল ছিলেন। তার ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী মানিক ভট্টাচার্যকে এক্সটেনশন দেওয়া হয়েছিল, যিনি তার গোটা পরিবার নিয়ে লুট করেছেন এবং এখন গোটা পরিবার নিয়ে জেলের মধ্যে আছেন। তাহলে গোটা পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোকে সেই রাস্তায় পৌঁছে দেবার প্রচেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। বেশ, ধন্যবাদ শ্রমিক বাবু। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনু বাবু, বিক্ষোভের মুখে রাজ্যপাল আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে যোগ দিতে গিয়ে সিভি আনন্দ বোস তিনি তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পড়েন, তাকে কালো পতাকাও দেখানো হয়। বিজেপি বলছে এটা তৃণমূলের কালচার। আপনার প্রতিক্রিয়া? দেখুন, আমি শ্রমিক বাবুর কথা শুনলাম। আসলে যারা মানুষের রায় দ্বারা প্রত্যাখ্যাত হয় এবং যারা ক্ষমতার দ্বন্দ্বে সংবিধানকে না মেনে সংবিধান বহির্ভূত কাজ করে এবং কাজ করতে অন্যকে প্ররোচনা দেয়, তারা তো এই ধরনের কথাই বলবে। আজকে আমরা দেখেছি ভারতবর্ষের সংবিধান বহির্ভূত ভাবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে গুড়িয়ে দিয়ে বিরোধী শাসিত রাজ্যগুলোতে রাজ্যপালকে কিভাবে তারা বিজেপির দলদাসে পরিণত করে বিজেপির মুখপাত্র হিসাবে এবং রাজভবনগুলোকে বিজেপির দলীয় কার্যালয় হিসেবে তারা ব্যবহার করতে চাইছে। আজকের পশ্চিম বাংলায় একটা নির্বাচিত সরকার আছে, যে সরকারের একটা অত্যন্ত দক্ষ শিক্ষা দপ্তর আছে, যে শিক্ষা দপ্তরকে কেন্দ্রীয় সরকার না চাইতেও তাদের পারফরমেন্সের জন্য বাধ্য হয়েছে বারংবার পুরস্কৃত করতে। সেই শিক্ষা দপ্তরের সাথে আলোচনা না করে, প্রশাসনিক প্রধান এবং রাজ্য সরকারের সাথে আলোচনা না করে নিজের এখতিয়ারের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত ভাবে বিজেপির নির্দেশে যদি এই ধরনের কাজ করে, তাহলে তিনি রাজ্যপাল কম বিজেপির মুখপাত্র হিসেবে বেশি কাজ করছেন, এটা তো প্রমাণিত। সেই জন্যই সেখানে বলেছে যে যারা নির্বাচিত সরকারকে যদি কেউ না মানে, তাহলে তাকে মানুষ মানবে কেন? বেশ, ধন্যবাদ শান্তনু বাবু। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। পঞ্চায়েত নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র সহ সিপিআইএম প্রার্থীর ছেলে গ্রেফতার। আরো 2 যুবককে গ্রেফতার করলো দৌলতাবাদ থানার পুলিশ। পঞ্চায়েত নির্বাচন সামনে, আর সেই পঞ্চায়েত নির্বাচনের আগেই আগ্নেয়াস্ত্র সহ সিপিআইএম প্রার্থীর ছেলে গ্রেফতার। আরো 2 যুবককে গ্রেফতার করলো দৌলতাবাদ থানার পুলিশ। বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকিবুল। দেখো জোয়েলা, একদমই ঠিক। গত রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে রাত্রে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার পুলিশ 6 ভরি অঞ্চলে পীরতলা এলাকায় নাকা চেকিং করে। সেই নাকা চেকিং করার সময় মোটর বাইকে করে ইসলামপুরের দিক থেকে দৌলতাবাদ থেকে যাওয়ার সময় 3 যুবককে আটক করে তাদের কাছে তল্লাশি চালিয়ে একটি 7.65 mm পিস্তল এবং 3 রাউন্ড গুলি সহ গ্রেফতার করে ওই 3 যুবককে। তাদের মধ্যে একজন সারজু মন্ডল নামে এক যুবক মদনপুর অঞ্চলের সরসাবাদ এলাকার সিপিআইএম প্রার্থীর ছেলে বলে জানা যায়। জানা যায় পুলিশ সূত্রে যে তারা আগ্নেয়াস্ত্র কারবারিদের সঙ্গে যুক্ত আছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় সিপিআইএম নেতৃত্বরা বলেন, তারা বলেন যে আমরা কোনোদিনই আমরা বরদাস্ত করি না এবং আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। পাল্টা তৃণমূলের দিকে অভিযোগ করেন তারা যে বিভিন্ন এলাকায় দেখতে পাচ্ছেন যে তৃণমূলের এরাও অনেক জায়গাতে সাজিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে বলে অভিযোগ করেন তারা। একেবারে ধন্যবাদ রাকিবুল। আর একদিকে সিপিআইএম প্রার্থীর ছেলে আগ্নেয়াস্ত্র সহ যেমন গ্রেফতার হয়েছে, আর অপরদিকে সিপিআইএম প্রার্থীর বাড়িতে সকেট বোমা। সিপিআইএম প্রার্থীর বাড়ির উঠোনে 2 সকেট বোমা। মাথাভাঙার ঘটনা, মাথাভাঙার ফকিরকুঠি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ, কি জানা যাচ্ছে? আজ সকালবেলা মাথাভাঙা 1 ব্লকের পটাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরকুঠি এলাকায় সিপিএম প্রার্থীর গেটের সামনে 2 সকেট বোমা পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরবর্তীতে তারা বিষয়টি স্থানীয়দের জানান এবং স্থানীয় প্রশাসনকে জানান। খবর করে স্থানীয়রা সেখানে ভিড় জমায় এবং পরবর্তীতে পুলিশ এসে 2 সকেট বোমা উদ্ধার করে নিয়ে যায়। তবেও সিপিএম প্রার্থীর অভিযোগ যে সেখানকার তৃণমূল প্রার্থী এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে এর আগেও নাচের হুমকি দিয়েছিল, তারাই তার বাড়িতে এই সকেট বোমা রেখেছে। তবে অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও তৃণমূল নেতারা এই ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেছেন যে ওই সিপিএম প্রার্থী তিনি বিভিন্ন
অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এলাকায় সিপিএম এর কোনো সংগঠন নেই। সিপিএম এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতেই নিজেরাই এমন করে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বেশ, করছে। ধন্যবাদ রাজেশ। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। নিয়োগ দুর্নীতি মামলায় এবার সায়নী ঘোষকে তলব করলো ইডি। শুক্রবার যুব তৃণমূলের রাজ্য সভাপতিকে সিজিওতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কেন ডেকে পাঠানো হয়েছে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার। অমিত, সায়নী ঘোষ তাকে ইতিমধ্যেই তলব করা হয়েছে ইডির তরফে। আগামী শুক্রবার 30 জুন তাকে হাজিরার নোটিশ ইতিমধ্যে পাঠানো হয়েছে, আমাদের ইডি সূত্র থেকে জানা যাচ্ছে। তুমি দাঁড়িয়ে বলে রাখবো যে বিষয়টি কুন্তল ঘোষকে গ্রেপ্তার হওয়ার পর বা কুন্তল ঘোষ গ্রেপ্তার করার পর ইডি তদন্ত নিয়ে বেশ কিছু কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বেশি তথ্য তারা পেয়েছিলেন। এমনকি কুন্তল ঘোষের সঙ্গে বেশ কিছু ব্যক্তির আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য কিন্তু সামনে এসেছিল। সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে গণেশ সেনগুপ্ত বা শোভা চক্রবর্তীর মতো ব্যক্তিত্বকে ডেকে পাঠানো হয়েছিল ইডির তরফে, এবং সেই জায়গা থেকে এইবার সায়নী ঘোষকে ডেকে পাঠানো হলো আমাদের ইডি সূত্রে খবর। মূলত বেশ কিছু তথ্য তারা পেয়েছে, তদন্ত করতে গিয়ে সেই তথ্যগুলো খতিয়ে দেখা বা যাচাই করার জন্য সায়নী ঘোষকে ডাকা হয়েছে, এমনটা কিন্তু ইডি সূত্রে দাবি করা হচ্ছে। বেশ 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 একেবারেই অমিত আমাদের সঙ্গে থাকো। নিয়োগ দুর্নীতি আরো একবার দর্শকদের জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় এবার সায়নী ঘোষকে তলব করলো ইডি। শুক্রবার যুব তৃণমূলের রাজ্য সভাপতিকে সিজিওতে হাজিরার নির্দেশ। আর এদিকে কেউ ছাড় পাবে না কটাক্ষ দিলীপ ঘোষের। কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো। উপর থেকে নিচে যত নেতা ব্লক লেভেল অব্দি এবং যারা পার্টির পদাধিকারী এরকম বহু লোক এই যে হাজার হাজার কোটি টাকা উঠেছে সব টাকা তারাই তুলে নিয়ে এসছে এবং পার্টির কোনো না কোনো নেতা তার সঙ্গে যুক্ত। যত তদন্ত এগোচ্ছে নতুন নাম আসছে, কেউ ছাড় পাবে না, আরো অনেকে ধরা পড়বে, ধীরে ধীরে নাম আসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে তলব করেছে ইডি। দিলীপ ঘোষ কটাক্ষ করছেন, তিনি বলছেন যে কেউ ছাড়া পাবেন না। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এই বিষয়ে কেন ডেকেছে সেই বিষয় তো আমার কাছে পরিষ্কার নয়, আমি জানিও না যে কোন সূত্রে কিভাবে তার নাম এসছে, সেটা ইডি বলতে পারবে এবং সেক্ষেত্রে সামনের দিনে। জয়প্রকাশ বাবু, দিলীপ বাবু বলছেন কেউ ছাড় পাবেন না, সবাই দুর্নীতির সঙ্গে জড়িত। আমি আসছি সেই কথায়। সুতরাং সায়নী ঘোষের ব্যাপারে কি ঘটনা প্রকৃত আছে, এটা ভেন্ডেটা পলিটিক্স কিনা, শুধু শুধু ডাকা হচ্ছে কিনা সেটাও আমি জানি না, কিন্তু একটা বিষয় জানি, এই কেউ ছাড় পাবে না বলে দিলীপ ঘোষ যেটা বলছেন সেটা পরোক্ষভাবে উনি সায়নী ঘোষের থেকে বেশি বলছেন শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে। কারণ শুভেন্দু অধিকারীও দিলীপ ঘোষের চোখে হচ্ছে একটা কাঁটা, নিজের দলে থাকলেও, এবং আকণ্ঠ দুর্নীতিতে যুক্ত ছিলেন, এবং সারদা নারদাতে শুভেন্দু অধিকারীর নামে এফআইআর আছে। অথচ দিলীপ বাবু উপস্থিত ছিলেন যেদিন শুভেন্দু বাবু গিয়ে জয়েন করার সময় কন্ডিশন দেন যে ইডি সিবিআই যেন আমাকে না ছোঁয় অমিত শাহ সামনে, আমিও ছিলাম। এবং সেক্ষেত্রে দিলীপ বাবু যে সেই সময় সেটা ভালো চোখ মেনে নিতে পারেননি, তাই জন্য আজকে প্রকারান্তরে যখন বলছেন, আমার কেমন জানি মনে হচ্ছে দিলীপ বাবু আসল বলতে চাইছেন যে শুভেন্দু অধিকারীকে কবে ডাকা হবে ইডি সিবিআই তার দুর্নীতির জন্য, সেই কথাটাই বলছেন দিলীপ বাবু। বোঝা গেছে, ধন্যবাদ জয়প্রকাশ বাবু। মুখ্যমন্ত্রীর পায়ে এবং কোমরে চোট, এসএসকেএমে করানো হলো এমআরআই এবং এক্সরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাঁটু এবং হিপ জয়েন্টের লিগামেন্ট চোট ধরা পড়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার দুপুর জলপাইগুড়িতে দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণে পায়ে এবং কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি থেকে বিমানে কলকাতা ফেরেন, বিমানবন্দর থেকে সোজা এসএসকেএম হাসপাতাল। তখন বিকেল 5:08। মুখ্যমন্ত্রীর জন্য এসএসকেএম এ রাখা ছিল হুইল চেয়ার, কিন্তু হেঁটেই হাসপাতালে ঢোকেন। সেই সময় মুখে চোখে যন্ত্রণার ছাপ ছিল। মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত উডবার্ন ব্লকের 12.5 নম্বর কেবিনে শুরু হয় পরীক্ষা। তৈরি হয় বিশেষ মেডিকেল টিম। ছিলেন ফিজিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞ রাজেশ প্রামাণিক। এমআরআই এবং এক্সরে করা হয়। তাতেই ধরা পড়ে মুখ্যমন্ত্রীর বাঁ হাঁটুতে লিগামেন্টে চোট। একই সঙ্গে বাঁ হাঁটুতে জল জমেছে।
হিপ জয়েন্টের বাঁ দিকের লিগামেন্টেও চোট ধরা পড়েছে। পরীক্ষায় চোট ধরা পড়ার পর হুইল চেয়ারে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয়, তখন আপত্তি করেননি তিনি। তিনি এসএসকেএম এর ডাক্তারদের দ্বারা তাকে পরীক্ষা করেছেন এবং তার এমআরআই হয়েছে। তাতে বাঁ হাঁটুতে কিছু লিগামেন্ট ইনজুরি এবং বাঁ হিপ জয়েন্টেও কিছু লিগামেন্ট ইনজুরি পাওয়া গেছে এবং তার জন্য যথাযথ চিকিৎসা চলছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাডমিট হতে অ্যাডভাইস করা হয়েছিল, কিন্তু তিনি বলেছেন যা যা চিকিৎসা ডাক্তাররা বলবেন সেগুলো তিনি বাড়িতেই নেবেন। প্রায় 3 ঘন্টা পর হাসপাতাল থেকে হুইল চেয়ারে বসে বেরোন মুখ্যমন্ত্রী। ফিরে যান নিজের বাড়িতেই। নিউজ 18 বাংলা।